বন্ধুরা, গোটা পৃথিবীর সামনে একটা বিশাল জিওপলিটিক্যাল খেলা শুরু হয়েছে। হ্যাঁ, আমি ঘটে গেছে বলছি না, কারণ আসল খেলা সবেমাত্র শুরু হয়েছে। আগামী বছরগুলোতে পৃথিবীর সব বড় বড় রাজধানীর চোখ থাকবে এই দিকেই। পাকিস্তান এখন চেষ্টা করছে পৃথিবীর সমস্ত ইসলামিক দেশকে একত্রিত করে একটি নতুন সামরিক জোট গড়ে তুলতে। এক কথায় ইসলামিক ন্যাটো। আর এটা শুধুই প্রস্তাব নয়, এর কাজও নীরবে শুরু হয়ে গেছে। সৌদি আরব ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সেই চুক্তি অনুযায়ী পাকিস্তানের উপর যে কোনো আক্রমণকে সৌদি আরব নিজের দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে। এখানেই প্রশ্ন জাগে, যদি ভারত আগামী দিনে পাকিস্তানের কোনো সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়, তাহলে সৌদি আরব কি সেটা নিজের মাটির উপর আক্রমণ বলে ধরে নেবে এবং তারপরে ভারতের সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে যাবে? বন্ধুরা, এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের খুব শান্ত মাথায় ধাপে ধাপে বুঝতে হবে আজকে পৃথিবীতে ঠিক কি ঘটছে, পাকিস্তান আর সৌদি আরবের এই গেম প্ল্যানের পিছনের আসল উদ্দেশ্য কি, এবং ভারতের জন্য এর বিপদ কোথায়, আবার সুযোগই বা কোথায়, এবং ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টাই খুঁটিনাটি বুঝে নেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের 1 সেকেন্ডের কাজ আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 7ই অক্টোবর 2023 হামাসের আকস্মিক আক্রমণ ইসরায়েলকে এমন এক অবস্থায় ঠেলে দেয় যেটা দেশের ইতিহাসে একেবারেই নজিরবিহীন। হামাস শুধু সীমান্ত ভেঙে ঢুকে পড়ে তাই নয়, সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় যে পাল্টা আক্রমণ করে সেটি নিছক সামরিক অভিযান নয়, বরং এক ধরনের ফুল স্কেল রিটালিয়েশন। হসপিটাল, স্কুল, এমনকি সাধারণ বেসামরিক মানুষের বসতবাড়ি কোনো জায়গায় রেহাই পায়নি। পুরো গাজা কার্যত এক মৃত্যুপুরীতে পরিণত হয়। কিন্তু এখানেই শেষ নয়, ইসরায়েল সরাসরি নজর ঘুরিয়ে নেয় কাতারের দিকে, কারণ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা দোহাতে নিরাপদ আশ্রয় ছিল, আর সেটাই ইসরায়েল মেনে নিতে পারেনি। তাই কাতারের মাটিতে সরাসরি বোমাবর্ষণ শুরু করে তারা। বিষয়টা ছিল একেবারেই চমকপ্রদ, কারণ কাতারে মার্কিন সেনার বিশাল ঘাঁটি রয়েছে। এতদিন পর্যন্ত গালফ দেশগুলো বিশ্বাস করত মার্কিন ঘাঁটি মানেই নিরাপত্তার গ্যারান্টি। কিন্তু ইসরায়েলের এই হামলা প্রমাণ করে দিল আমেরিকার উপস্থিতি থাকলেও কেউ যদি চায় তবে তাদের অনুমতি ছাড়াই হামলা চালাতে পারে। এই ঘটনাই মধ্যপ্রাচ্যের বহু দেশের কাছে এক বিশাল ধাক্কা হয়ে আসে। তারা বুঝতে পারে আমেরিকার প্রোটেকশন শিল্ড আসলে এক ভ্রম ছাড়া কিছুই নয়। আর এই ভ্রম ভাঙার ঘটনায় ইসরায়েল হামাস যুদ্ধে এক বড় রাজনৈতিক মোড় দেয়, যেটা ভবিষ্যতে গোটা ইসলামিক দুনিয়াকে নতুন করে এক হতে বাধ্য করতে পারে। ইসরায়েলের কাতারে সরাসরি বোমাবর্ষণ যেন পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিল। এতদিন ওমান, কাতার বা সৌদি আরবের মতো ছোট ছোট গালফ দেশগুলো মনে করত আমেরিকার সামরিক ঘাঁটি মানেই তাদের জন্য চূড়ান্ত নিরাপত্তা। কিন্তু বাস্তবে তারা হঠাৎ বুঝে গেল সেই নিরাপত্তা আসলে এক ধরনের ভ্রান্ত ধারণা। কারণ যদি ইসরায়েল চায় তবে মার্কিন সেনাদের উপস্থিতি থাকা সত্ত্বেও কাতারের মাটিতে বোমা ফেলতে পারে, আর আমেরিকা তা ঠেকাতে পারে না। এমন অবস্থায় ছোট গালফ দেশগুলোর ভয়টা আরো বেড়ে যায়, কারণ বাস্তব সত্য হলো তাদের জনসংখ্যা কম, সেনা শক্তি সীমিত, আর প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। উদাহরণ হিসেবে বলা যায়, কাতারের মোট জনসংখ্যা ভারতের একটি মাঝারি শহরের থেকেও কম। এই সীমিত জনবল নিয়ে তারা কি করে কোনো বড় যুদ্ধে টিকে থাকবে? একই অবস্থা ওমান কিংবা বাহরাইনের ক্ষেত্রেও। সৌদি আরব তুলনামূলক শক্তিশালী হলেও একা হাতে ইসরায়েলের মতো বড় শক্তিকে প্রতিরোধ করা তাদের পক্ষেও সম্ভব নয়। ফলে পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এখন তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা, যদি আগামী দিনে কোনো আক্রমণ হয় তবে শুধু মার্কিন ঘাঁটির উপর ভরসা করে বাঁচা যাবে না। তাই তাদের নতুন করে ভাবতে হচ্ছে কিভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর এখান থেকেই জন্ম নিচ্ছে নতুন জোট গঠনের চিন্তা, যেটা ভবিষ্যতে ইসলামিক ন্যাটোর মতো বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েল কাতার ঘটনার পর যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে
সেটাকেই সবচেয়ে চতুরভাবে কাজে লাগাতে চাইছে পাকিস্তান। দোহাতে আয়োজিত এক গোপন বৈঠকে পাকিস্তান সরাসরি 40টিরও বেশি ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দেশকে প্রস্তাব দেয়, চলো আমরা নিজেদের একটি ইসলামিক ন্যাটো তৈরি করি। প্রস্তাবের মূলে খুবই সরল কিন্তু শক্তিশালী ধারণা, যে কোনো একটি ইসলামিক দেশের উপর আক্রমণ মানেই সেটা সব দেশের উপর আক্রমণ বলে গণ্য করা হবে, আর তখন সবাই মিলে সম্মিলিত পাল্টা জবাব দেবে। এই প্রস্তাব শুনে প্রথমে অনেকেই ভেবেছিল এটা কেবল একটা রাজনৈতিক কৌশল, কিন্তু বৈঠকের পর দেখা গেল অনেক দেশই ভেতরে ভেতরে এই ধারণায় আগ্রহী হয়ে উঠেছে। কারণ ছোট ছোট গালফ দেশগুলো জানে একা তাদের পক্ষে কোনো বড় শক্তির মোকাবেলা করা সম্ভব নয়। তাই যদি এক ছাতার নিচে সবাই আসে তবে প্রতিরোধ গড়ে তোলাটা সহজ হবে। তবে এখানে একটা বড় প্রশ্ন তৈরি হলো, এই ইসলামিক ন্যাটোর লিডার কে হবে? সৌদি আরবের অর্থনীতি অনেক, কিন্তু তাদের সামরিক দক্ষতা সীমিত। তুরস্কের সেনা শক্তি আছে, কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান সব সময় সন্দেহজনক। আবার তারা ন্যাটোরও সদস্য। ইরান আবার শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে সবার কাছে গ্রহণযোগ্য নয়, আর সেখানেই পাকিস্তান নিজেকে সামনে আনতে চাইছে, কারণ তাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। এটাই পাকিস্তানের সবচেয়ে বড় তুরুপের তাস। তারা বিশ্বাস করাচ্ছে যে ইসলামিক ন্যাটোর নেতৃত্ব যদি তাদের হাতে থাকে তবে গোটা মুসলিম দুনিয়ার প্রতিরক্ষা এক ধাক্কায় অনেক শক্তিশালী হয়ে উঠবে। অর্থাৎ পাকিস্তান এই এক প্রস্তাবের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক ইমেজ ঘুরিয়ে দিতে চাইছে। একটি ব্যর্থ অর্থনীতি আর জঙ্গি কার্যকলাপের জন্য কুখ্যাত দেশ থেকে সরাসরি ইসলামিক দুনিয়ার মিলিটারির লিডার হয়ে ওঠার স্বপ্ন দেখছে পাকিস্তান। এক কথায় এটা পাকিস্তানের এক মাস্টার স্ট্রোক, যার প্রভাব আগামী বছরগুলোতে গোটা বিশ্বের জিওপলিটিক্সে পড়তে পারে। এবার চলুন দেখে নিই ভারতের উপর এর কি প্রভাব পড়তে পারে। ইসলামিক ন্যাটো যদি কোনো রকম গড়ে ওঠে তবুও সরাসরি ভারতের বিরুদ্ধে একটি এককাট্টা সর্বব্যাপী মিলিটারি অ্যাকশন শুরু হওয়া বাস্তবেই অসম্ভব। এর প্রধান কারণ হলো এই 56টি ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বেশিরভাগের সঙ্গেই ভারত দীর্ঘ সময় ধরে গভীর আর্থিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ছে। গালফ দেশগুলো ভারতকে তেলের বড় কাস্টমার হিসেবে দেখে। বাংলাদেশ সহ সাউথ এশিয়ার অনেক দেশ ভারতের সাথে সরবরাহ শৃঙ্খলায় জড়িত, আর আফ্রিকার অনেক দেশ ভারতীয় প্রযুক্তি, মেডিকেল সেবা ও অনুশীলনে আন্তরিকভাবে যুক্ত। এই সম্পর্কগুলো কেবল অর্থনৈতিক নয়, যা আচমকা সামরিক সমন্বয় ভেঙে ফেলা সহজ নয়। আরও বড় বাস্তবতা হলো অনেক গালফ দেশ ভারতের বড় ইনভেস্টর বা বাণিজ্যিক পার্টনার। তাদের অর্থনৈতিক স্বার্থ ও বিনিয়োগের নিরাপত্তা তাদের চূড়ান্তভাবে যুদ্ধ সিদ্ধান্ত নিতে বাধা দেবে। একইভাবে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে ভারত যে অবকাঠামো এবং প্রযুক্তি রপ্তানি করে তা দ্রুত বাতিল করা তাদেরই ক্ষতি করবে। ফলে রাজনৈতিক বা কূটনৈতিক বিবৃতি থাকতেই পারে, কিন্তু 56টি দেশের মিলিত এবং দীর্ঘমেয়াদী সামরিক অভিযান যেখানে সবাই একসাথে ভারতের উপর হামলা করবে, এটি বাস্তবিকভাবে সম্ভব নয়। অর্থাৎ একদিকে যেখানে পাকিস্তান, তুরস্ক বা কিছু নির্দিষ্ট দেশ ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা রাখতে পারে, অন্যদিকে বৃহত্তর ইসলামিক বিশ্বে ভারতের সঙ্গে জটিল, সাধারণত ইতিবাচক সম্পর্ক বজায় আছে। এই দ্বন্দ্বই বড় জোটকে কার্যকরভাবে চালাতে বাধা দেবে। তবুও ঝুঁকিটা সম্পূর্ণ শূন্য নয়। জোটের ভিতরে থাকা কিছু দেশ রাজনৈতিক কারণে ভারত বিরোধী অবস্থান নিতে পারে, আর প্রেক্ষিত ভিত্তিকভাবে তারা অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ ব্যবহার করতে পারে। এছাড়া লড়াই প্রাধান্য পেলে যৌথ কূটনৈতিক কার্যকলাপ, বাণিজ্যিক ব্লক বা নির্দিষ্ট রাজনৈতিক একচেটিয়া বিবৃতি দেখা যেতে পারে, যা ভারতের গ্লোবাল অপারেশন বা বাজারে ক্ষতি করতে পারে। আরও গুরুত্বপূর্ণ হলো প্রক্সি অ্যাটাক। সরাসরি পুরো জোট হিসেবে আক্রমণের বদলে ছোট গ্রুপ বা জঙ্গি এবং প্রক্সি চ্যানেলের মাধ্যমে চাপ সৃষ্টি করা হতে পারে, যা সীমান্ত অস্থিতিশীলতা বাড়িয়ে দেবে, যেটা পাকিস্তান করে থাকে। তবে ভারতকেও বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। মোকাবেলার কৌশল হওয়া উচিত দ্বিমুখী। প্রথমত, দ্রুত কূটনৈতিক কাজ করে গালফ, সেন্ট্রাল এশিয়া ও আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। বৈদ্যুতিক জোট নয়, বাস্তব বিনিয়োগ, এনার্জি সিকিউরিটি এবং জনসাধারণ ভিত্তিক সফট পাওয়ারের মাধ্যমে, যাতে তাদের স্বার্থ ভারত থেকে বিচ্যুত না হয়। দ্বিতীয়ত, ডিফেন্স ও ইন্টেলিজেন্স প্রস্তুতি জোরদার করে
প্রক্সি হুমকি ও সীমান্ত উত্তাপের জন্য সতর্ক থাকা। তৃতীয়ত, বহুমুখী বৈশ্বিক কৌশল বজায় রেখে নিজস্ব অর্থনীতি, টেকনোলজি এবং রণকৌশল শক্তিশালী করা। কারণ সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা হলো আত্মনির্ভরতা এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা। এই সব পন্থা নিলে ভারতের জন্য ইসলামিক ন্যাটো কোনো অল আউট সামরিক বিপদ হবে না। তবে এটি নিশ্চিত করতে হবে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিরক্ষা ঠিকঠাক রয়েছে। কিছু জিওপলিটিক্যাল বিশ্লেষকের মতে ইসলামিক ন্যাটো প্রস্তাবের পেছনে যে কৌশল চালানো হচ্ছে তার একটি বড় অংশ ঘিরে আছে কূটনৈতিক স্টিয়ারিং, অর্থাৎ দৃশ্যপট বদলে দেওয়ার মাধ্যমে বড় শক্তিগুলোকে এমনভাবে ব্যস্ত রাখা যাতে তারা অন্য কোথাও মনোযোগ দিতে না পারে। বলা হয় কিছু কূটনৈতিক চাল এবং কৌশল এমনভাবে কাজ করছে যে পশ্চিমা জোটগুলো, বিশেষত আমেরিকা, ইউরোপ এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, ইসলামিক ব্লকের উত্থান ও মধ্যপ্রাচ্যের জটিলতায় বেশি সময় এবং শক্তি ব্যয় করছে। ফলে তাদের হাতে সময় কমে যাচ্ছে অন্য বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায়। এই কৌশলের লক্ষ্য বিশেষজ্ঞদের ভাষায় দ্বিধাহীনভাবে শত্রুতা উদ্দীপ্ত করা নয়, বরং শক্তি বিভাজনের এক সূক্ষ্ম খেলা। যদি ইসলামিক দেশগুলোর মধ্যে এক ধরনের মিলিত প্রতিরোধগত অর্থনীতি বা সুরক্ষা কাঠামো তৈরি হয়, কূটনৈতিক চাপ, অস্ত্র সরবরাহ, রাজনৈতিক সমর্থন, ঘাঁটি রক্ষণ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে হবে। ঠিক সেই ফাঁকে একটি নতুন ব্লক গঠনের সুযোগ রয়েছে। চীন, রাশিয়া এবং ভারত মিলে একটি শক্তিশালী কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে পারে। ইতিহাসও একরকমই শিক্ষা দেয়, বড় শক্তি পরিবর্তন সাধারণত ধাপে ধাপে ঘটে, সরাসরি টক্কর নয়, বরং বিপরীত কৌশল আর দীর্ঘ প্রতিষ্ঠিত লবিংয়ের মাধ্যমে। ইংল্যান্ড ও ফ্রান্সের যুগান্তকারী পালা পরিবর্তন কিংবা পরে ইউরোপ ও আমেরিকার ক্ষমতার ওঠানামা এইসব দেখিয়েছে কখনো কখনো ছোট ছোট কূটনৈতিক চাল ভবিষ্যতে বড় শিফটের ভিত্তি গড়ে দেয়। তাই যারা এই তথ্য রাখছেন তারা বলছেন আজকের এই মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি পরিকল্পিত বা আংশিকভাবে নিয়ন্ত্রিতভাবে এগোনো হয় তাহলে এর শেষ লক্ষ্য কি হবে, এটাই আসল প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর আগামী কয়েক বছরের কূটনীতির লাইনগুলোই খুলে দেবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ইসলামিক ন্যাটো কি সত্যিই তৈরি হবে, নাকি দেশগুলোর ভেতরের শত্রুতাই এটাকে ভেঙে দেবে? আর যদি তৈরি হয় তাহলে কি এটা আসলেই ভারতের বিরুদ্ধে যাবে? আপনার কি মনে হয় বন্ধুরা? আপনারা কি মনে করেন? কিন্তু একটা বিষয় পরিষ্কার, 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই চেইন রিয়াকশন থামার নয়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।